শপিং মলের এক দোকান থেকে বেরোনোর সময় হঠাৎ কাজিন কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তবে এই মুহূর্তে তার কাছে একটি সুদর্শন কম খাম্বা বেশি লাগছে। মনে মনে বলে, শালা খাম্বা আমার মতো পিচ্ছি একটা মেয়েকে নিজের জিরাফের মতো শরীরের সাথে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এদিকে তার সামনে দাঁড়ানো যুবক তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কানিজের কোনো রেসপন্স না দেখে উল্টো নিজের দিকে চেয়ে থাকতে দেখে সে কানিজের সামনে নিজের ডান হাতটা নাড়ায়। তার এমন কাজে কানিজের হুঁশ আসে। সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু মেঝে পিচ্ছিল থাকায় উঠেতে সফল হয় না। তা দেখে তার সামনে দাঁড়ানো যুবক তার দিকে আবারও হাত বাড়িয়ে দেয়। আসলে সামনে সুদর্শন পুরুষ দেখলে কোনো মেয়েরই মাথা ঠিক থাকে না, তাই আমি আপনার সম্পূর্ণ দোষ দিতে পারছি না। এখন উঠে আসুন জলদি। তার কথা শুনে কানিজ তেলে বেগুনে জ্বলে ওঠে। সে রেগে বলে, প্রথমত আমি আশেপাশে কোনো সুদর্শন পুরুষ দেখতেই পাচ্ছি না, আর দ্বিতীয়ত আমার আপনার কোনো হেল্পের প্রয়োজন নেই। আমাকে ফেলে দিয়ে অনেক সাহায্য করেছেন, সেজন্য ধন্যবাদ। আসতে পারেন এখন। তার কথা শুনে যুবকটি ফ্রু কুচকে চায় তার পানে। সে মনে মনে বলে, আমি সুদর্শন না? এটা কেমনে বললো এই মেয়ে? আজীবন সকলের কাছে শুনলাম ফয়েজ আউসফ ভার্সিটির সবচেয়ে সুদর্শন পুরুষ, আর আজ এই মেয়ে বলে কিনা আমি সুদর্শন না? এত বড় অপমান! সে বলে, এক্সকিউজ মি মিস, যাই হন না কেন, আপনি কি চোখে কানা নাকি? নয়তো আমার মতো একজন সুদর্শন পুরুষকে কিনা আপনার চোখে দেখতে পান না? আর জিজ্ঞাসাটা করছি কেন, কানা না হলে তো আর ধাক্কা খেতেন না। এতক্ষণে বহু চেষ্টার পর কানিজ ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। তাকে খোঁচা মেরে কথা বলতে দেখে সেও ফায়েজকে বলে ওঠে, দেখুন মিস্টার, যাই হোক বেশি নয়েজ করবেন। আর আপনি সুদর্শন, আপনার থেকে তো হিরো আলম বহুত গুণে সুদর্শন আছে। জি জি, আপনার তো হিরো আলম, অ্যাডলফ খান এদেরই সুদর্শন লাগবে। বুঝা, আপনার চোখে সমস্যা? দেখুন। ছি, কি দেখাবেন আপনি আমাকে এই পাবলিক প্লেসে? তার কথা শুনে কানিজের ভ্রু কুচকে যায়। সে কি বললো আর এই অশুভ অশ্লীল লোক কি ভাবলো? সে বলে, আমি কিছু দেখাবো না। আর আপনি তো অশুভ কেন রে ভাই? একে তো আমাকে ফেলে দিলেন, এখন আবার আমার সাথে গলাবাজি করছেন। ও হ্যালো মিস, আপনি আমার কোন জন্মের বোন? আর আমি বা আপনার কোন জন্মের ভাই? আমার আম্মু আব্বুর একমাত্র সন্তান আমি, তো আমার আর কোনো ভাই বোন নাই। আর তাছাড়া আমার আম্মু আব্বুর চরিত্রে কোনো সমস্যা নেই, তো বাইরেও আমার কোনো ভাই বোন থাকার সম্ভাবনা নেই। সো ডোন্ট কল মি ভাই, আন্ডারস্ট্যান্ড? ওরে আইসে আমার আন্ডারস্ট্যান্ডওয়ালা। তো আপনাকে ভাই বলবো না তো কি জামাই বলবো নাকি? আজব পাবলিক। কোথায় সরি বলবেন নিজের কাজে চলে, তা না করে পায়ে পা বাঁধিয়ে মেয়েদের মতো ঝগড়া করে চলেছেন। তাদের এতক্ষণ যাবৎ করা ঝগড়ার আশেপাশের অনেক লোকজন ভিড় জমিয়েছে। ফয়েজ তা খেয়াল করে কানিজকে বলে, দেখুন, আপনার চিল্লাচিল্লিতে কত মানুষ জড়ো হয়েছে, আর পারলে চোখের ভালো ডক্টর দেখাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার চোখ ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ। নিজের কথাগুলো বলা শেষ করে সে জায়গাটি থেকে প্রস্থান করে। আর কানিজ তা হা করে দেখে যায়। সে বিড়বিড় করে বলে, যাস শালা, ব্যাপারটা হলো কি? নিজেই ফেলে দিল, আবার নিজেই জ্ঞান দিয়ে চলে গেল। পাটপার কোথাকার, এমন বেয়াদব লোক আমি দুনিয়ায় দুটো দেখিনি। আর এসব বিড়বিড় করতে করতে সে তার আম্মুর কাছে চলে যায়। তাকে এত দেরিতে আসতে দেখে কণিকা ইয়াসমিন বলে ওঠেন, কে রে, এত সময় লাগলো কেন আসতে? একটা ড্রেস চেঞ্জ করতে এত সময় লাগে? আরে আম্মু আর বলো না, এক ফালতু বেটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছিল। ওই অসভ্যর সাথে ঝগড়া করতে গিয়ে এত সময় লাগলো। পাশ থেকে ফাতিয়া আহসান বলেন, কি বলো? কার এত বড় সাহস যে আমার বৌমাকে ধাক্কা দেয়? আচ্ছা কোয়েন, বাদ দে। আজকাল শপিং মলে যে ভিড়, ধাক্কা লেগে যেতে পারে। আন্টি, আপনি কখন আসলেন? বলেই কানিজ ফাতিয়া আহসানকে জড়িয়ে ধরলো। এই তো মা, এক্ষুনি আসলাম। ফায়েজ রেখে গেল। তুই কোথায় ছিলিস? দ্রুত আসলেই তো তোর সাথে দেখা হয়ে যেত। ও প্রথমে বলল আমাদের মার্কেট করতে সাহায্য করবে, পরে রাস্তায় ভার্সিটি থেকে কল আসলো, তাই ওকে চলে যেতে হলো। আচ্ছা সমস্যা নেই, কাল থেকে তো তোমাদের বাসায় চলে যাব, তখন দেখা যাবে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তারপর এই সেই গল্প করতে করতে তারা সবাই মিলে আস্তে ধীরে বাকি কেনাকাটা শেষ করলো। এদিকে ভাই, আজ তোমাকে ভীষণ মনে পড়ছে। কেন চলে গেলে এত তাড়াতাড়ি তোমার বোনকে ছেড়ে? বলে কানিজ কাঁদতে থাকে। কণিকা ইয়াসিন তাকে খেতে ডাকলে আসলে দেখেন সে আবার
কাফিকে মনে করে কাছে, তারও চোখের কোণে পানি ধরা দেয়। তবে কোনো রকমে নিজেকে সামলে তিনি কানিজের কাছে যান। তাকে দেখতে পেয়ে কানিজ তার পেট জড়িয়ে খাতে থাকে। তিনি বলেন, দেখ মা, কাঁদিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখবি এত হয়তো আমাদের ভালো কিছু হবে। কিন্তু আম্মু, কোনো কিন্তু না। নামাজে বসে কাঁদবি, এখন কেঁদে লাভ আছে? নামাজে দোয়া করবি, তখন কাঁদবি। এখন কেঁদে চল। কাল না তোর বিয়ে, আজ কেঁদে কেটে মুখ ফুরিয়ে রাখলে কাল সবাই কি বলবে? আরও নানান কথা বলে কানিজকে বুঝিয়ে কণিকা ইয়াসমিন তাকে ফ্রেশ হতে পাঠিয়ে দেন। সে ফ্রেশ হয়ে আসতেই তাকে খেতে নিয়ে যান তিনি। অন্যদিকে ফয়েজ নিচের রুমে বসে বই পড়ছিল। সেই সময় ফাতিয়া আহনাব তার ঘরে আসে। তাকে দেখে ফয়েজ বলে, আরে আম্মু, তুমি আসতে গেলে কেন? আমাকে ডাকলে আমিই চলে আসতাম। কেন? আমার ছেলে ঘরে বুঝি আমি আসতে পারি না? আরে ধুর, কে যে বলো। কথাটি বলে হাতে থাকা বইটি বিছানায় রেখে ফাতিয়া আহসানের কোলে মাথা রেখে শুয়ে পড়ে সে। ফাতিয়া আহসাব ছেলের কাণ্ড দেখে হেসে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। ফয়েজ বলে, সরি আম্মু, আজ তোমাদের মার্কেট করতে সাহায্য করতে পারলাম না। আসলে হুট করে কল করে বললো যে ভার্সিটির সকল প্রফেসরদের মিটিং আছে, তাই তোমাকে রেখে চলে আসতে হলো। সরি। আচ্ছা বাবা, সমস্যা নেই। ওটা তোর কাজ, তাই যেতেই হবে। কালকের জন্য ছুটি নিয়েছিস তো নাকি? তখন আবার ছুটি না নিলে দেখা গেল 3 কবুলের জায়গায় 2 কবুল বললি, আর ভার্সিটি থেকে ডেকে নিল। তার কথা শুনে ফয়েজ হেসে ফেলে। তার মা আসলেই অনেক মজার মানুষ। ছোটবেলা থেকেই তার আব্বু আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি। আসলে তারা মানুষই এতটা মিশুক আর অমায়িক যে সবার সাথেই মিশে যান। যেমন কানিজের সাথে বিগত 1.5 বছরে মিশে গেছেন একদম বন্ধুর মতো। ছেলের বউ কম, তিনি তার মাঝে নিজের মেয়েকে খুঁজেছেন, তাই তো তাদের মধ্যকার সম্পর্ক এত দৃঢ়। ফয়েজ তার মায়ের কথার উত্তরে বলে, কি যে বলো না আম্মু, নিয়েছি ছুটি, কোনো সমস্যা হবে না। না হলেই ভালো। তবে আমি একটা কথা বুঝি না, তোর ভার্সিটি এমন কেন, এমন হুটহাট করে মিটিং রাখে? ও, সেসব বাদ দাও। মার্কেটে কি কি হলো তা শোনাও। কি কি কেনাকাটা করলা? তার কথার ধরনে বোঝা গেল সে কিছু লুক আছে। তবে ফাতিয়া আহনাব তেমন গুরুত্ব দিলেন না। তিনি জানেন তার ছেলের কোনো কিছু বলার থাকলে সে নিজে থেকেই বলবে। তাই তিনি কি কি কিনলেন বা কি কি হয়েছে শপিং মলে তা বলতে শুরু করে। এক পর্যায়ে তিনি বলেন, আর কিছু সময় থাকলেই তোর সাথে কানিজের দেখা হয়ে যেত। ও আগেই চলে আসতো, তবে কে যেন, যার কারণে ওর আসতে দেরি হয়ে গেছিল। ধাক্কা দেওয়ার কথা শুনে তার আবার ওই মেয়েটার কথা মনে পড়ে যায় যার সাথে তার ধাক্কা লেগেছিল। সে তার আম্মুকে বলে, আরে কি বলো, আজ তো শপিং মল থেকে আসার সময় আমারও এক মেয়ের সাথে ধাক্কা লেগেছিল। তার কথা শুনে ফাতিয়া আহনাব একটু নাটকীয় ভঙ্গিতে বলেন, আরে বাহ, একেই তো বলে মনের মিল। দুজনেরই একদিনে ধাক্কা খায়নি। তিনি মজা করে বিষয়টা নিলেও তিনি তো আর জানেন না যে তার ছেলে আর তার ছেলের বউয়ের মনের মিল বহুত বেশি। তারা তো কেমন একদিনেই ধাক্কা খায়নি, তারা একে অন্যের সাথে ধাক্কা খেয়েছে। তার কথা শুনে ফয়েজ লজ্জা পেয়ে একটা বালিশ নিয়ে নিজের মুখের ওপর রেখে দেয়। তার কাণ্ড দেখে ফাতিয়া আহসাম হেসে ওঠেন। খাওয়া দাওয়া করে কানিজ নিজের ঘরে চলে আসে। সে আসার আগে কণিকা ইয়াসমিন বারবার করে বলে দিয়েছেন যেন সে আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়ে। কাল তার বিয়ে, আজ বেশি রাত জাগলে সকালে ঘুম থেকে ওই তাড়াতাড়ি উঠতে পারবেন না। কিন্তু কানিজের যে মন মানে না, সে ঘরে এসে স্টাডি টেবিলে বসে নিজের ডায়েরি বের করে আজকের তারিখ দিয়ে লিখতে শুরু করে। 15/10/2025। ভাই, তুমি কি দেখছো? কাল তোমার সেই ছোট্ট বোনুর বিয়ে। আমার বিয়ে নিয়ে তোমার না কত স্বপ্ন ছিল, মনে আছে কি সেসব তোমার? তুমি যে বলতে, বনু তোর বিয়ে দিয়ে তোর বরকে ঘর জামাই করে রাখবো, তোকে কোথাও যেতে দিব না আমাদের ছেড়ে। সেই সবের কী হবে ভাই? তুমি কেন চলে গেলে বলো তো তোমার এই বনুকে ছেড়ে? জানো আম্মু আজও বিকালে মুড়ি মাখা বানালে শেষের কিছুটা মুঠো খায় না। আমরাও আর খেতে মন চায় না। মনে আছে তোমার, আমরা যখন বিকালে একসাথে মুড়ি মাখা খেতাম, কেমন তুমি শেষের কিছু মুড়ি না খেতে পেলে আমার চুল ধরে টানতা, কেমন হুটহাট আমার মাথায় চাটি দিয়ে বলতা, গাধি। আজ অনেক বেশি মনে পড়ছে তোমায় ভাই। আর কেউ আমার মাথায় চাটি দিয়ে বলে না, গাধি আমার বা কেন খেলি? কেউ বলে না, চল বোনু আজ ফুচকা খেতে যাব। ভাই, এত তাড়াতাড়ি কেন ছেড়ে চলে গেলে? তুমি জানতা না আমি তোমায় কত ভালোবাসি, আব্বু আম্মু তোমায় কতটা ভালোবাসে?
তবে কেন এমন হলো ভাই? তুমি চলে যাবার পর আমি চেষ্টা করে গেছি কখনো আব্বু আম্মুর যেন কষ্ট না পায়। তোমার ভাগের হাসির মজাটুকুও করে গেছি যেন তারা তোমার কথা ভেবে মন খারাপ না করে থাকে। তবু তোমার অভাব পূরণ করতে পারিনি ভাই। আমাদের কাছে তো একটাই তুমি ছিলে, তার অভাব কি অন্য কেউ কিছু দিয়ে পূরণ হয়? হয় না। জানো ভাই, যার সাথে আমার বিয়ে তাকে আমি দেখিনি পর্যন্ত। দেখি কি করব বলো? আব্বু আম্মু তো আর আমার খারাপ চায় না, তাই না? তারা তো সব সময় আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। তো আমি এখন ওই ছেলের সাথে আলাদা করে দেখা করতে চাইলে তো আব্বু আম্মুকে অবিশ্বাস করা হবে না? আমি ঠিক করিনি ভাই, বলো না। তার নাম নাকি ফয়েজ আহসাব। তুমি সেই ভার্সিটি পড়তা, সেখানকার প্রফেসর। আমিও সেই ভার্সিটির ভর্তি প্রিপারেশন নিচ্ছি ভাই। দেখো, ইনশাল্লাহ আমিও তোমার সেই ভার্সিটিতে চান্স পাবো, সেখানে আবার নতুন করে তোমাকে অনুভব করার সুযোগ পাবো ভাই। তুমি কি জানো সেটা আমার জন্য কতটা আনন্দদায়ক? তোমার সেই পুরনো স্মৃতিগুলো আজও আঁকড়ে ধরে বেঁচে আছি আমরা তিনজন। তোমার ঘরটা আজ 2 বছর পরও ঠিক তুমি যেমন রেখে গেছিলে তেমনটাই আছে। আমার প্রায় রাতে তোমার ঘরে গিয়ে শুয়ে থাকে, হয়তো তোমাকে অনুভব করার চেষ্টা করে। ভাই, ভীষণ ভালোবাসি তোমায়। যেখানে আছো ভালো থেকো, এই দোয়া করি। ডায়েরির প্রতিটা পাতা ভিজে আছে কানিজের চোখের পানিতে। মনের অনুভূতিগুলো ডায়েরির পাতায় লিপিবদ্ধ করা শেষ হলে চোখের পানি মুছে ডায়েরি বন্ধ করে ঘুমাতে চলে যায়। হয়তো আজ আর ঘুম আসবে না, তবু একটু অভিনয় করাই যায় মাকে সান্ত্বনা দিতে। কারণ কানিজ জানে তার মা মাঝরাতে হলেও দেখতে আসবে সে ঘুমিয়েছে কিনা। তিনি ভালো মতোই জানেন মেয়ের কোনো সময় তার ভাইকে বেশি মনে পড়তে পারে। অন্যদিকে ফাতিয়া আহসাব ছেলের সাথে নানান গল্পগুজব করে রাতের রান্না করতে চলে যান। ফয়েজ আবার বই পড়ায় মনোনিবেশ করে। প্রায় 2-2.5 ঘন্টা পার হলে ফাতিয়া আহসাবের ডাকে সে ডাইনিং টেবিলে খাবার খেতে যায়। তাদের আহসাব নিবাস 2 তলা। বাসাটা বেশ আভিজাত্যপূর্ণ। যে কেউ বাসাটি দেখলে বলবে যে বাসার মানুষগুলো খুবই রুচিসম্পন্ন ব্যক্তি। ফয়েজের বাবা ফাহাদ আহসাব আসলেই একজন রুচিসম্পন্ন ব্যক্তি। তার বাবার 2 সন্তানের মধ্যে তিনি ছোট। বড় ভাই ফারুক আহসাব তিনি 3 বছর আগেই পরলোক গমন করেছেন। তিনি তার পরিবার নিয়ে গ্রামে থাকতেন তাদের বাবার ভিটায়। তার 2 ছেলে বিয়ে হয়ে গিয়েছে, সাথে 2 নাতি নাতনিও আছে। ব্যবসার সূত্রে ফাহাদ আহসাব শহরে চলে আসেন। শুরুর দিকে ভাড়া বাসায় থাকতেন, ধীরে ধীরে ব্যবসায় লাভ হতে থাকলে একসময় একটি জমি কিনেছে। সেই জমিতেই গত 6 বছর আগে এই আহসাব নিবাস গড়েছিলেন। বাড়িটা বেশ শখের তাদের। 3 মা বাবা ছেলে থাকেন। বাড়িটির পাশে একটি বাগান করা হয়েছে। ফাতিয়া আহসাব নিজেও গ্রামের মেয়ে ছিলেন, তবে শিক্ষিত। তার বাগান করা ভীষণ পছন্দের কাজ, তাই স্ত্রীর শখে প্রাধান্য দিয়ে ফাহাদ আহসাব বাড়ির দক্ষিণ দিকে একটি ছোট্ট বাগান করেছেন। সেখানে বাহারি রকমের ফুল ফল আর সবজির জায়গা হয়েছে, যার পরিচর্যা ফাতিয়া আহসাব নিজেই করেন। বাড়ির নিচতলায় একটি বেডরুম, 2টি গেস্ট রুম রয়েছে, কিচেন ডাইনিং স্পেস আর রয়েছে ড্রয়িং রুম। দোতলায় 2টো বেডরুম, একটা লাইব্রেরি ও মিনি ছাদ রয়েছে। ফাহাদ আহসাব নিজে যেমন বই পড়তে ভালোবাসে, তেমনি তার স্ত্রী ও ছেলেও বই পড়তে আগ্রহী। তাদের এই আগ্রহকে প্রাধান্য দিয়ে এই লাইব্রেরিটি বানানো হয়েছে। মাঝে মধ্যে অবসর সময়ে 3 জন মিলে এখানে আড্ডাও দেন তারা। মিনি ছাদে একটি দোলনা রয়েছে সাথে। তার আশেপাশে টবে বিভিন্ন ধরনের ফুল ও সৌন্দর্য ধর্মকারী গাছ লাগানো হয়েছে। এই যেমন পাতাবাহার কাগজ ফুলের একটা গাছ কেবল বড় হচ্ছে, তা কিছু মাস আগে ফয়েজ লাগিয়েছিল। গোলাপ, গাঁদা আরও নানান ফুল। ফয়েজ দোতলায় থাকে আর ফাহাদ আর তার স্ত্রী নিচতলায়। ফয়েজ খেতে গিয়ে দেখে তার বাবা সোফায় বসে টিভিতে খবর দেখছেন। তার একটা প্রতিদিনের রুটিন। রাতে খাবার খাওয়ার আগে তিনি খবর দেখেন, তারপর সকলে একসাথে খেতে বসেন। তার কথা, বাড়িতে আছেই মাত্র 3 জন, তাও সবসময় একসাথে খাবার খাওয়ার সুযোগ হয় না। তাই ছুটির দিন আর অন্যান্য দিন সকালে ও রাতেই খাবার 3 জন একসাথেই খাওয়া বাধ্যতামূলক। আর তার এই কথা মেনে চলেন বাকি 2 সদস্যও। ফয়েজ বাবার সাথে গল্পগুজব করে কিছুক্ষণ, তারপর বাবা ছেলে খাবার খেতে ডাইনিংয়ে গিয়ে নিজ নিজ বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন। খাওয়া দাওয়ার শেষে যে যার ঘরে চলে যান। ফয়েজ ঘরে আসলে দেখে তার ফোন বাজছে। সে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। বেশ কয়েকটা সময় পর কথা শেষ করে ব্যালকনি থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। ফজরের আজান শুনে কানিজের ঘুম ভেঙে যায়। সে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে অজু করে এসে ফজরের নামাজ পড়ে নেয়। এটা তার বাবা কবির ইব্রাহিমের নীতি। তিনি ছোটবেলা থেকেই সন্তানদের নামাজ ও ধর্মী বিভিন্ন বিষয় শিক্ষা দিয়েছেন। নামাজ শেষে সে ড্রয়িং রুমে গেলে দেখে তার মা ও কিছু আত্মীয় স্বজন মিলে বিয়ের সব কাজকর্ম করছে। কানিজের বেশি মানুষের ভিড় পছন্দ না ছোটবেলা থেকেই, তাই কেবল নিকটবর্তী দাওয়াত পাওয়া হয়েছে। যদিও তাদের আত্মীয় স্বজনের সংখ্যা তেমনই কম, কানিজের
আসতে দেখে তার মা তাকে কিছু খাবার খাইয়ে দিয়ে নিজের ঘরে থাকতে বলেন আর বলেন রেস্ট নিতে, কারণ আজ অনেক ধকল যাবে তার উপর দিয়ে। মায়ের কথা মতোই সে নিজের ঘরে চলে যায়। সকাল 10টার দিকে তাকে সাজাতে তার বোনরা তার ঘরে যায়। এর মাঝেই কণিকা ইয়াসমিন তাকে আবারও খাবার খাইয়ে দিয়ে গেছেন। আজ সে শাড়ি পরবে, সাথে হিজাবের ওপর তখন বইয়ের দেওয়া দোপাট্টা সহ পরানো হবে। ফাতিয়া আহসাব তার জন্য অনেক পছন্দ করে একটা লাল খয়েরি বেনারসি কিনেছেন। তা কেনার সময় তিনি বলেছিলেন, আমার অনেক শখ ছিল আমার একটা মেয়ে হলে তাকে লাল খয়েরি বেনারসি পরিয়ে বিয়ে দিব, তবে মেয়ে তো নাই, তাই বেনারসিতে মেয়ে বিদায় দিতে না পারলেও মেয়ে ঘরে আনবো ভাবছি। তার কথায় সে আর কণিকা আহমেদ হেসেছিলেন বেশ। কানিজের কাছে বেশ অবাক লাগে একটা মানুষ এত সহজ সরল এতটা মিশুক কীভাবে হয়। সে ফাতিয়া আহসাবকে না দেখলে এই কথাটা কখনো বিশ্বাস করতেন না যে এমন খাঁটি মানুষ আজও পৃথিবীতে রয়েছেন। ফাহাদ আহসাবও বেশ স্নেহ করেন। তাদের দুজনের একটা মেয়ের ভীষণ শখ ছিল, তবে দুর্ভাগ্যবশত তার পেয়ে ওঠেননি তারা। তাই কানিজের মধ্যে দিয়েই যেন মেয়ের সব অভাব পূরণ করে নিতে চান। কানিজের বেশ ভালো লাগে এই মানুষ দুটোকে। তাদের প্রতি কেমন যেন আপন আপন টান আসে। হয়তো এটাকেই মনের টান, ভালোবাসার টান বলা হয়। কানিজ এই দুটো মানুষকে দেখেই আরও বিয়েতে রাজি হয়েছে। তার মনে হয়েছে মা বাবা এমন হলে ছেলে কখনো খারাপ হতেই পারে না। কিন্তু সে তো আর জানে না তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য অশ্লীল ব্যক্তিটাই এদের ছেলে ফয়েজ আহনাব, যে কিনা তার কিছু ঘন্টা পর হওয়া চলা স্বামী। ফয়েজদের বাড়ি মেহমানে ভর্তি হয়ে গেছে। গ্রাম থেকে তার চাচি, 2 চাচাতো ভাই, তাদের স্ত্রী ও সন্তানরা নিয়ে এসেছে। ফাহাদ আহসাবের বেশ কিছু বিজনেস পার্টনারও এসেছে। আশেপাশের কিছু আত্মীয় স্বজনও এসেছে। সকলে তৈরি হয়েছে গাড়িতে উঠবে কানিজদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফাহাদ আহসাবের নিজের কেনা 2টো গাড়ি আছে, আর ফয়েজ নিজে টাকা জমিয়ে একটি বাইক কিনেছিল তার ভার্সিটি লাইফে সে এবং তার বেস্ট ফ্রেন্ড একসাথে 2টো একই ডিজাইনের বাইক কিনেছিল। বাইকটি ফয়েজের বেশ পছন্দ। সকলেই এখন ব্যস্ত তৈরি হতে। সকলে তৈরি হয়ে গাড়িতে বসেই ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। কানিজ তৈরি হয়ে গেছে। কণিকা ইয়াসমিন তাকে দেখে চোখের পানি থামছেই না। এই তো কিছুদিন আগে মেয়েটা একটুকুনি ছিল, এত দ্রুত বিদায় দিয়ে দিতে হচ্ছে। তার মনোভাবটা এমনই। আসলে এটা সর্বজনীনের সত্য কথা, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। তার উপর ছেলেকে হারিয়ে মেয়েটাই ছিল তার সারাক্ষণে বাড়ি ঘর মাথিয়ে রাখতো। আর সেও বিদায় নিবে। সব কিছু ঠিকঠাক হলে প্রায় 11:30টার দিকে বরযাত্রী আসে। তারা আসলে তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করতে চলে যান সকলে। আর কানিজ একা বসে ভাইকে স্মরণ করতে থাকে। তার এমন একটি গুরুত্বপূর্ণ দিনে ভাই আর তার পাশে নেই। ভাইয়ের কথা মনে করতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে কানিজের তা খেয়াল হতেই সে অতি সত্তরপণে গালে বেয়ে গড়িয়ে পড়া পানি বা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। নাহলে আবার কেউ দেখলে ভাববে মেয়ের বিয়েতে মত নেই, সেজন্য কাছে। কারণ মানুষের তো আর কাজ কাম নেই। তারা বলতে কলকাতা বুঝে যায়, পরে সেই তিলকে তাল বানায় এদিকে। না না দুলাভাই, এইসব তো চলবে না। বিয়ের গেট ধরে কানিজের এক খালাতো বোন ফয়েজের উদ্দেশ্যে কথাটি বলে। মূলত কনেপক্ষ ও বর পক্ষের মধ্যে তুমুল রেষারেষি চলছে। বিষয়বস্তু গেট ধরার টাকা। মেয়েরা 20,000 টাকা চায়, তবে ফয়েজের ভাই বন্ধুরা তা দিতে নারাজ। এই নিয়ে সকলের তর্ক। ফয়েজের এক বন্ধু সিয়াম বলে, দেখেন বেয়ান, সব কথার এক কথা, 5,000-এর বেশি টাকা আমরা দেব না। তার কথা শুনে কানিজের মামাতো বোন হাফসা বলে, না না ভাই, এইসব বললে তো হবে না। মাত্র 5,000 টাকায় বোন আমরা দিচ্ছি না। তার কথা শুনে ফয়েজ ব্রু কুচকায়। এদের কথা শুনে তার মনে হচ্ছে সে বিয়ে করতে আসেনি, বরং বউ কিনতে এসেছে। সে এদের রেশারিতে বেশ বিরক্ত হয়েই বলে, এই যে আপু, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আপনার বোনকে বিক্রি করছেন। তারপর তার ভাই ও বন্ধুদের উদ্দেশ্যে বলে, ওরা যা চাইছে দিয়ে দাও, এত ফাউ তর্কের তো মানে হয় না। সবাই বুঝে যায় ফয়েজ রেগে গেছে। তাই আর কথা না বাড়িয়ে 20,000 টাকা মেয়ে পক্ষকে দিয়ে দেয়। মেয়ে পক্ষ টাকা পেয়ে খুশি মনে গেট ছেড়ে তাদের ভেতরে ঢুকতে দেয় এবং সকল বরযাত্রীকে শরবত খাওয়ায়। আসলে ফয়েজ ছেলেটা এমনই, এমনি শান্তশিষ্ট, তবে একবার রেগে গেলে তা বাকিদের জন্য সহ্য করা ভয়াবহ হয়ে যায়। ফয়েজ অযথা রাগারাগিও করে না, তবে কোনো কিছুতে বাড়াবাড়িও তার পছন্দ না। এই যেমন বিয়ের গেট ঘরা নিয়ে 1 ঘন্টা যাবত তর্কাতর্কি হচ্ছিল। এটাই কি কোনো মানে আছে? সকলের একটা বিষয় নিয়ে এমন বাড়াবাড়ি দেখে তার রাগ উঠে গেছে। তারা ভেতরে গেলে কণিকা ইয়াসমিন তাদের বসতে দিয়ে সকলের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। কবির ইব্রাহিম, ফায়াদ, আহসাব
ও বাকি পুরুষ মণ্ডলীয় সাথে আগে এই খোশ গল্পে মত্ত হয়েছেন। বিকালবেলা কানিজ ও ফয়েজের বিয়ে পড়ানো শেষ হয়, তবে কেউ এখনো কারোর মুখ দেখেনি। বরপক্ষে সব মহিলারা কানিজের ঘরে বসে তার সাথে গল্প করছে। নানানজন নানান কথা বলছে, কানিজ হাসি মুখে সব শুনছে এবং প্রয়োজনে উত্তরও করছে। আর যেন ফাতিয়া আওসাব তার সঙ্গই ছাড়ছে না। বিয়ে পড়ানো শেষ হওয়া মাত্রই তিনি কণিকা ইয়াসমিনকে আজ থেকে তবে অফিসিয়ালি মেয়ে আমার হলো, কি বলেন বেয়াই? অনিকা বেগম মলিন হাসি মাখা মুখে উত্তর দিলেন, মেয়েটাকে একটু দেখে রাখবেন বেয়ান। তার কথায় ফাতিয়া আহসাব তার দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বললেন, তার বলতে সে কি আমার মেয়ে না? ছেলের বউ তো নামে মাত্র, নিয়ে যাচ্ছি মেয়ে বানিয়ে। তার কথা শেষ হওয়া মাত্র কানিজ তার দুই মাকে একসাথে জড়িয়ে ধরে। বেশ অনেকক্ষণ জড়িয়ে থেকে হুচ করে কানিজ কাঁদতে শুরু করে। তা কেমন হুচ করে কাঁদতে দেখে সকলে প্রথমে অবাক হয়ে যায়, পরে পরিস্থিতি বিবেচনা করে সকলের অনেক খারাপ লাগে। তার কান্না থামাতে থামাতে মাগরিবের আজান দিয়ে দেয়। সকলে নামাজ পড়তে চলে যায়। কানিজ নিজেও অজু করে নামাজ পড়ে নেয়। বিয়ে বলেই নামাজ বাদ দেওয়া যাবে না। বিয়ের সাজ বলতে সে কেবল বিয়ের পোশাক পরেছে, ওকে আলাদা কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। মাগরিবের নামাজ শেষ করে বরপক্ষ বিদায়ের তাড়া দিচ্ছে। অনেকক্ষণ থেকে কানিজ কবির ইব্রাহিমের বুকে মাথা ঠেকিয়ে কেঁদেই চলেছে। কবির ইব্রাহিমের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন, হয়েছে আম্মু, আর কেঁদো না, কাল তো আবার নিয়ে আসবো। আর তোমার আঙ্কেল আন্টি তো তোমাকে কত ভালোবাসে, তাই না? এমন কান্না করলে হয় বলো তো? তোমার কান্না দেখে তোমার আম্মু কত কাঁদছে দেখো। আসলে মেয়ের কান্না দেখে তার নিজেরও বুক ফুটছে। মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে, শাসনও করে মায়ের মতোই। তাই তো তিনি ছেলের থেকে মেয়েকে সবসময় বেশি প্রাধান্য দিয়েছেন। তাই বলে এই না যে তিনি ছেলেকে কম ভালোবাসতেন, ছেলেকেও তিনি অনেক ভালোবাসতেন। কণিকা ইয়াসমিন সেই তখন থেকে কান্না করছে, কেউ থামাতে পারছে না তাকে। এদিকে কাঁদতে কাঁদতে একসময় কবির ইব্রাহিমের বুকেই কানিজ অজ্ঞান হয়ে যায়। কবির ইব্রাহিম তাকে পাজাগোলা করে তুলে গাড়িতে উঠিয়ে দেন। ফয়েজ এতক্ষণ এদিকে ছিল না, তাই কি হয়েছে কিছুই জানে না সে। কবির ইব্রাহিম তার কাছে এসে তার হাত দুটো ধরে অনুরোধের স্বরে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, কখনো কষ্ট দিও না। কখনো যদি তাকে বোঝা মনে হয় আমাকে ফেরত দিয়ে যেও। তার হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে তাকে আশ্বস্ত করে ফয়েজ বলল, ছি ছি, আব্বু এসব বলবেন না। আপনার মেয়েকে নিজের সহধর্মিনী করে নিয়ে যাচ্ছে, তাকে কখনো নিজের বোঝা মনে হবে না আমার। ইনশাল্লাহ তাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। দোয়া করবেন আমাদের জন্য। কথা শেষে সকলে তাদের থেকে বিদায় নেয়। ফাতিয়া আহসাব কনিক ইয়াসমিনকে নানানভাবে বুঝিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। ফয়েজ গাড়িতে বসতে গেলে দেখে কানিজকে তার এক ভাবি ধরে বসে আছে, এখনো অজ্ঞান। হিজাবে মুখ বাঁধা থাকার কারণে ফয়েজ তাকে চিনতে পারে না। ফয়েজ গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে শুরু করে আহনাব নিবাসের উদ্দেশ্যে। আহনাব নিবাসে পৌঁছে ফয়েজ কানিজকে বাজাগুলো করে তুলে নিজের ঘরে রেখে আসে। সকলে নিজের মতো করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। ড্রয়িং রুমে বসে যারা বেশি ক্লান্ত তারা যে যার মতো ঘুমিয়ে পড়ে। ফয়েজকে নিয়ে তার ভাই বন্ধুরা ছাদে চলে যায়। ছাদে এসে ফয়েজের বন্ধুরা তাকে নিয়ে নানান মজা করতে থাকে। বিবাহিতরা নিজেদের বাসরাতের গল্প শোনায়, কেউ বা তাকে নানান উপদেশও দেয়। ফয়েজ সব কিছু চুপচাপ সহ্য করে যায়, কারণ এদের বলে কোনো লাভ নেই। আজ এদের মজা নেওয়ার দিন, এরা মজা নিবেই। অন্যদিকে কানিজের জ্ঞান ফিরলে কণিকা আওসাব তাকে হালকা পাতলা খাবার খাইয়ে দেন। তারপর ফয়েজের বোন আর ভাবিরা এসে তাকে সাজিয়ে দেয়। কনিজকে একটা নীল পাড়ের গোলাপি শাড়ি পরানো হয়, সাথে মুখে অল্প প্রসাধনীর ছোঁয়া। বেশ লাগছে তাকে দেখতে। সবশেষে একটা দোপাট্টা দিয়ে তার ঘোমটা দেওয়া হয়েছে। তারপর তার সাথে ফয়েজের বোন ভাবিরা মজা করতে থাকে। অনেকে উপদেশ দেয়, আবার অনেকে লেগ ফুল করে। রাত প্রায় 12টা বাজে। ফাতিয়া আওসাপের কথায় ফয়েজকে তার বন্ধুরা ছাড়ে। সে আসার সময় সিএম তার কানে বলে, বন্ধু, বিয়ে ম্যান, আজ কিন্তু বিড়াল মারাই লাগবে। অল দ্য বেস্ট। তার কথার কোনো উত্তর না দিয়ে ফয়েজ চলে আসে। তার ঘরের সামনে এসে দেখে এখানেও মহিলার ভিড়। সবাইকে এমন নিজের ঘরের সামনে ভিড় করতে দেখে সে বলে, কি ব্যাপার, এত রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে কেন সব? তার কথা শুনে তার খালাতো বোন বলে, টাকা চাই, তোমার বউকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তার টাকা না পেলে ওই চাঁদ মুখখানা তোমার একদম দেখতে দেবো না।
এই সেই করে এই বিষয় নিয়ে অনেকক্ষণ তর্ক চলে। সবশেষে 5,000 টাকা ওদের হাতে গুজে দিয়ে ওদের তাড়াতে সফল হয় ফয়েজ। ঘরের ভেতর ঢুকে দেখে কানিজ মাথায় এক হাত ঘোমটা টেনে বিছানার মধ্যখানে বসে আছে। সে ঘরে ঢুকেই একটা গলা খাকারি দিয়ে নিজের অবস্থান জানান দেয়। তার আওয়াজ পেয়ে কানিজ একটু নড়ে চড়ে বসে। ফয়েজ বিছানার দিকে এগিয়ে যায়। কানিজ ফয়েজের অস্তিত্ব নিজের কাছে বুঝতে পেরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। তার কণ্ঠে ফয়েজের কাছে পরিচিত ঠেকে, তবে সে মনে করতে পারে না এটা কার কণ্ঠ। সেও সালামের জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। এত গরমে মাথায় এত বড় ঘুমটা টেনে রাখার প্রয়োজন নাই, এটা নামিয়ে নাও। তার কণ্ঠ কানিজের পরিচিত লাগে, তাই দেখতে সে ঘোমটা খুলে ফয়েজের দিকে তাকায়। ফয়েজ আগে থেকেই তার দিকে তাকিয়েছিল। দুজন দুজনকে দেখে একসাথেই বলে ওঠে, আপনি? দুজন দুজনকে দেখে ভীষণ অবাক হয়েছে। কানিজ রেগে বলে, অসভ্য লোক, আপনি এখানে কেন? আজব, আমার বাড়ি আমার ঘর, আমি কোথায় থাকবো? কি, এটা আপনার ঘর? জি, এটা আমার ঘর। মানে আপনার সাথে আমার? দুর্ভাগ্যবশত জি, বিয়ে হয়েছে। বলেই একটা ইনোসেন্ট হাসি দেয়। ব্যাপারটা এমন যে কানিজের বিয়ে করার ফলে তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কানিজ কি করবে বুঝছে না। এসব কি হয়ে গেল তার সাথে। সে মনে মনে বলে, আঙ্কেল আন্টির মতো ভালো মানুষের ছেলে এমন অসভ্য হবে তা আমি কল্পনাও করিনি। আল্লাহ, এই অসভ্য অশ্লীল বান্দার সাথে সারা জীবন কি করে কাটাবো আমি? কানিজের এমন রীতিমতো গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আর ফায়েজ তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সে আসলে বুঝতে পারছে না এই মেয়ের রিয়াকশান দেখে নিজে কি রিয়াকশান দেবে। কানিজ ফয়েজকে বলে, আপনি ফয়েজ আউসাফ? ফয়েজ একটু ভাব দেখিয়ে ডান হাত চুল চালিয়ে বলে, কোনো সন্দেহ? কানিজ রেগে বলে, হ্যাঁ, অনেক সন্দেহ। ফয়েজ ভ্রু নাচিয়ে বোঝায়, মানে? আপনার আব্বু আম্মু তো ভালো মানুষ, আপনি এমন কেন? তো আমি খারাপ নাকি? অবশ্যই, আপনি একটা অসভ্য মার্কা, অশ্লীল লোক। নিজের জন্য মানবতার ফেরিওয়ালা। হয়েছে, ঝগড়া করতে সারা রাত পড়ে আছে। আগে ফ্রেশ হয়ে আসো, যাও। গরম লাগে না তোমার? তোমাকে দেখে আমারই গরম লাগছে। প্রথমের কথাগুলো স্বাভাবিক নিলেও শেষের কথাগুলোই কানিজ রেগে গেল। আবার শুরু করলেন আপনি আপনার অশ্লীলতা? তার কথা শুনে ফয়েজ বিরক্ত হয়। এই মেয়েকে সে বলে কি আর এই মেয়ে বুঝে কি? সে বলে, যে আটা মধ্যে মেখে আছো সব দেখলে তো গা গুলায়। জলদি ফ্রেশ হয়ে অজু করে আসো, নামাজ পড়বো। কানিজ আর কোনো কথা বলে না, ফ্রেশ হতে চলে যায়। কানিজ ফ্রেশ হয়ে এসে দেখে ফয়েজ চেঞ্জ করে নিয়েছে। তাকে আসতে দেখে সে নিজে চলে যায় চেঞ্জ করতে। ফ্রেশ হয়ে এসে দুটো জায়নামাজ বিছিয়ে সামনে ও আর কানিজকে পেছনে দাঁড় করিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। নামাজ শেষে জায়নামাজে দুটো ভাঁজ করে যথাস্থানে রেখে দেয়। কানিজ আবার গিয়ে বিছানায় বসে। ফয়েজ গিয়ে বিছানায় বসতে নিলে কানিজ বলে, আরে আরে করছেন কি? বিছানায় কেন আসছেন? তো কোথায় যাব? আমি ঘুমাবো না? ঘুমাবেন, তবে এক বিছানায়? তার কথায় ফয়েজ যেন আরও খানিকটা বিরক্ত হয়। সে বলে, এক বিছায় না তো তোমার জন্য চায়না থেকে বিছানা অর্ডার দিব আরেকটা? হ্যাঁ, তুমি কি বাংলা সিনেমার ফ্যান নাকি? সে জামাই তোমার পছন্দ হয়নি তে বাসরতে একজন সোফায় ঘুমাবে। যদি তেমনটা ভেবে থাকো তবে ভুল ভাবছ। ওসব কিছু হবে না। একদম না। আমি বলছিলাম যে একটা কোলবালিশ দিন। কেন? দূরত্ব বজায় রাখতে। মানে? আপনার সাথে এক বিছানায় ঘুমাবো, তবে আপনি আমায় ছুতে পারবেন না। হ্যাঁ, এমন করে বলছে যেন আমি তাকে ছোবার জন্য জীবন দিয়ে দিচ্ছি। আমি এমনি তোমাকে ছুতে যাব না। কানিজ সন্দেহের দৃষ্টিতে ফয়েজের দিকে তাকায়, তবে ফয়েজ তার দৃষ্টিতে পাত্তা না দিয়ে বিছানায় নিজের জন্য বদ্ধ সাইডে শুয়ে পড়ে আর বলে, এই মিস কঞ্জুস, সরি মিসেস কঞ্জুস, আমি আমার সাইডে ঘুমালাম, তুমি ওই সাইডে ঘুমাও। আর প্লিজ ঘুমানোর আগে লাইটটা অফ করে দিও। আর খবরদার আমাকে ছোবার চেষ্টা করবে না। আসছে আমার হ্যান্ডসাম পাবলিক, ওনার ছোবার জন্য যেন আমি মরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাই যাবে। আর আপনি আমাকে কনজিউস কেন বললেন, মিস্টার নয়েজ আউসাফ? কারণ আপনি বড়দের সম্মান দিতে ভীষণ কঞ্জুসি করছেন, মিস কঞ্জুসিয়ারা। এ মা, আমি আবার কোন বড়জনকে সম্মান করি নাই? আমি কি তোমার বড় না? ও আপনি? তোকে আমি অসভ্যদের সম্মান করি না। তার কথা শুনে ফয়েজ এক লাফে নিজের জায়গা থেকে গিয়ে কানিজের অনেকটা কাছে চলে যায়। হঠাৎ এমন হওয়াতে কানিজ ভয় পেয়ে একটু পিছিয়ে যায়। সে বলে,
কি কি করছেনটা কি? থতলাচ্ছে কেন মিসেস কঞ্জুস? কথাটা বলে ফয়েজ এক হাতে কানিজের কানের পাশ দিয়ে বেরিয়ে আসা চুলগুলো কানের পিছে গুছিয়ে দেয়। তার এমন স্পর্শে কানিজ হালকা কেঁপে ওঠে। তার অবস্থা দেখে ফয়েজ মনে মনে হাসে। বেশ স্তব্ধ করেছে এই ঝগড়ুটে মেয়েকে আজ। সে লো ভয়েসে বলে, কি হলো মিসেস, কথা বলছো না কেন? কানিজ নিজের বন্ধ রাখা চোখ পিটপিট করে তাকায়। ফয়েজকে এত কাছে দেখে দম বন্ধ হয়ে লাগছে। নিজের প্রথমবার কোনো ছেলে মানুষ এতটা কাছে, তাই নার্ভাসনেসের কাজ করাটা স্বাভাবিক। কানিজ বলে, এত কাছে কেন আসছেন? তুমি না বললা আমি অসভ্য, তা অসভ্যতা না করে এমনি এমনি সেই ট্যাগ তো গায়ে লাগাতে দেওয়া যায় না, তাই না? তাই তোমার কথাকে সত্য করার চেষ্টা করছি। যতই হোক বউ বলে কথা, তোমার ইচ্ছে পূরণের দায়িত্ব তো আমারই, তাই না? বলেই কানিজ মুখে আলতো করে ফু দেয়। কানিজ যায় যায় অবস্থা। এই ছেলে যা শুরু করেছে তাতে তার হৃৎপিণ্ডের গতি এবার কাজে বহু গুণেই বেড়ে গিয়েছে। ফয়েজকে দূরে সরানোর উপায় না পেয়ে ফয়েজের বুক বরাবর নিজের দু হাত দিয়ে ধাক্কা দেয়। হুচ করে ধাক্কায় তাল সামলাতে না পারে ফয়েজ বিছানা থেকে নিজে মেঝেতেই পড়ে যায়। কোমরটা গেল রে, এই কোন নির্দয় পাষাণকে বিয়ে করলাম, নিচে জামাই কি বিছানা থেকে ফেলে দিচ্ছে বেয়াদব। হুচ করে এমন হওয়ায় কানিজ নিজেও ভয় পায়। সে তো কেবল দূরে সরাতে চেয়েছিল, কিন্তু ফয়েজ যে বিছানা থেকে পড়ে যাবে তা বোঝেনি। সে তড়িঘড়ি করে এগিয়ে এসে ফয়েজের হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। বেশি লেগেছে? আমি আসলে ইচ্ছে করে করিনি। ধাক্কা দিয়ে বলে ইচ্ছা করে করিনি। আরে আপনি ওভাবে আমার কাছে গিয়েছিলেন কেন? আপনি না গেলে আমিও ধাক্কা দিতাম না। আমি তো তোমার কথা সত্য করতে গেছিলাম। অসভ্য। ফয়েজ আর কিছু বলে না। সত্যি বেচারার কোমরে বহুত লেগেছে। কানিজ বলে, টি শার্ট উপরে তুলুন। তার কথায় ফয়েজ সতী রমণীর মতো নিজের দুহাত ক্রস করে বুকের ওপর রেখে বলে, অশ্লীল মহিলা, আমার ইচ্ছে ধারণ করার পায়তারা করছো? তার বলার ভঙ্গিমা আর কাজ দেখে কানিজ না হেসে পারে না। সে হাসতে হাসতে বলে, ওই মিয়া, আপনাকে হেল্প করতে চাচ্ছি আর আপনি কিনা আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন। এই প্রথমবারের মতো ফয়েজ তাকে হাসতে দেখলো। সে মনে মনে বলে, না, খারাপ না। কিন্তু কানিজ বলল, এসব বাহানা দিয়ে হবে না। আমার মতো সুদর্শন ছেলে দেখলে যে কোনো মেয়েরই নিয়ত খারাপ হয়ে যেতে পারে, সেখানে তুমি তো আমার বিবাহিত বউ। তোমার নিয়ত খারাপ হওয়া আরো বেশি স্বাভাবিক। সমস্যা নেই, আমাকে বলতে পারো, আমি মাইন্ড করব না। কথা শেষ করে ফয়েজ একটু ভাব নেওয়ার মতো তার চুলে নিজের ডান হাত চালায়। আর তার কাজ দেখে কানিজ বলে, আসছে সুদর্শন, না তুলে নাই, একা একা মলম লাগিয়ে নিন। এই না, দাঁড়াও, ড্রেসিং এর উপর মলম আছে, নিয়ে আসো, অনেক ব্যথা করে। কানিজের কথা না বলে মলম নিয়ে আসে। ফয়েজ তার টি শার্টটি ওপরে তোলায় কানিজ আলতা করে হাতে ব্যথা পাওয়ার জায়গায় মলম লাগিয়ে দেয়। তারপর মলম যথাস্থানে রেখে আসে। লাইট অফ করে যে যার বড়দিকিত জায়গায় ঘুমিয়ে পড়ে। সকালে কানিজের ঘুম ভাঙে। নিজেকে বাধা বাধা মনে হয় তার কাছে। ঠিক মতো চোখ মেলে দেখে ফয়েজ তাকে কোলে বালিশের মতো পেঁচিয়ে জড়িয়ে আছে। সে মনে মনে ভাবছে, শালা অসভ্য লোক। সে ফয়েজকে ধাক্কা দিয়ে বলে, ছাড়ে না আমায়। তার ধাক্কা ধাক্কিতে ফয়েজ বিরক্ত হয়ে বলে, উফ, কি করছো, ঘুমোতে দাও। তাও কানিজ ধাক্কাতে থাকে তাকে। ফয়েজ চোখ খুলে তাকানোর চেষ্টা করে। রাতে ব্যথার কারণে দেরিতেই ঘুমিয়েছে, তাই চোখ খোলাও যাচ্ছে না। তাও কোনো রকম তাকিয়ে সে কানিজকে জড়িয়ে আছে। দেখা মাত্রই তাকে ছেড়ে দিয়ে দূরে সরে বসে আর বলে, ছি ছি, আমার ঘুমের সুযোগ নিলে শেষ পর্যন্ত। এখন এই মুখ আমি কেমনে বাইরে দেখাবো? তার এসব মজা এখন কানিজের মাথায় আগুন জ্বলিয়ে যাচ্ছে। কোনো কাজেই আসলো না। কানিজ রেগে বলল, আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? আমি বলেছিলাম না ছবেন না আমায় আপনি। ও হ্যালো, আমি তোমাকে ছুঁইনি, তুমি উল্টো আমার সাইডে এসছো। দেখো ভালো মতো। কানিজ খেয়াল করে যে সত্যিই সে ফয়েজের দিকে এসেছে, কিন্তু তাও তার মনে এগুলো একটি ঘাবলা আছে। সে ফয়েজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফয়েজ তার দৃষ্টিতে পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। কানিজ ফ্রেশ হয়ে গোসল করে এসে দেখে ফয়েজ এখনও ঘুমিয়ে। তাই বালকানিতে ভেজা কাপড় মেলে দিয়ে সে চুল শুকাতে থাকে। সকাল 7:30টার দিকে ফয়েজের চাচাতো ভাইয়ের বউ মানে তার এক ভাবি কানিজকে ডাকতে আসে। কানিজ মাথায় কাপড় দিয়ে তার সাথে চলে যায়। তাকে দেখে ফাতিমা আহসান ভালো মন্দ জিজ্ঞেস করে সে নতুন পরিবেশে ঠিকঠাক ঘুম হলো কিনা, বাড়ির কথা মনে পড়ছে কিনা এসব। আজ তাদের রিসেপশন 2 দিন পর করা হতো, তবে অনেক মেহমান কাল চলে যেতে পারে, তাই আজকে রিসেপশন করা হবে। সকলেই তার কাজে ব্যস্ত। ফাতিমা আহসান কানিজকে খাইয়ে দেন, তারপর তাকে ঘরে পাঠিয়ে দেন।
ঘরে এসে কানিজ দেখে ফয়েজ এখনও ঘুমাচ্ছে, কিন্তু সে আসার আগে ফাতিমা আহসান তাকে ফয়েজের ঘুম থেকে তুলে দ্রুত পাঠাতে বলেছেন। তাই কানিজ ফয়েজের পাশে দাঁড়িয়ে তাকে ডাকতে থাকে। এই শুনছেন, এই যে মিস্টার নয়েজ আউসাফ। আর কথায় কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। অনেক ডেকেও যখন ফয়েজের ঘুম থেকে ওঠে না, তখন কানিজ ওয়াশরুম থেকে 2 হাতে পানি ভরে নিয়ে এসে ফয়েজের মুখে ছিটিয়ে দেয়। আর এর ফলে ফয়েজ হুড়মুড় করে উঠে বসে। সে রেগে বলে, এই মেয়ে, পানি ছিটালা কেন? তো কি করব, আম্মু আপনাকে নিচে পাঠাতে বললো, কিন্তু আপনি তো হাজার ডাকার পরেও উঠলেন না, তাই শেষে কোনো উপায় না পেয়ে পানি ছিটানো লাগলো। ফয়েজের কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমে চলে যায়। কানিজ ভাবে, যা বাবা, রেগে গেল নাকি? গেলে গেছে, আমার কি। তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানার চাদর চেক করে ভিজে টিজে গেল কিনা সে ফেলায়। না, ভেজেনি। কোম্পানি দিয়েছিল যা ফয়েজের মুখে আর গলায় পড়েছে। কিছুক্ষণের মধ্যে ফয়েজ গোসল করে চলে আসে। তারপর কোনো কথা না বলে নিচে চলে যায়। কানিজ নিজেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যালকানিতে চলে যায়। ফয়েজের ঘরের ব্যালকানিটা খুব সুন্দর, বেশ বড়, লতা গাছপাতা আছে, এটা মিনি দোলনাও আছে, খুব মনোভাব সাজানো। কানিজের বেশ ভালো লেগেছে। সে ভেবে রেখেছে ফাঁকার সময় এখানে বসে বই পড়বে। অনেকক্ষণ ব্যালকানির দোলনায় বসে হাওয়া খেয়ে কানিজ ঘরে ফিরে আসে। সে আসার কিছুক্ষণের মধ্যেই ফয়েজ ঘরে ঢোকে। কানিজের মনে হচ্ছে ফয়েজ থেকে ইগনোর করছে, কিন্তু তার কি, তাই ভেবে সেও কিছু বলে না আগ বাড়িয়ে। ফয়েজকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত সে, ঘামে ভিজে যাচ্ছে তার এই অবস্থা। ঘরে ঢুকেই সোজা গোসল করতে গেল আবার। কানিজ ভাবে তার তো বই খাতা কিছুই আনা হয়নি ওই বাড়ি থেকে, আর যাবে তখন নিয়ে আসবে। তার এখন জীবনের একটাই লক্ষ্য, তা হলো ঢাবিতে চান্স পাওয়া, কারণ সেখানে তার ভাইকে অনুভব করতে পারবে সে। তার ভাইও তো সেই ভার্সিটি ছাত্র ছিল। তার ভাই দুনিয়ার বেস্ট ভাই, যেমন ছিল তেমনই ব্রিলিয়েন্ট স্টুডেন্টও ছিল, কিন্তু মাঝখান দিয়ে যে কি হয়ে গেল, সব শেষ হয়ে গেল। অতীত ভেবে আবারও কানিজের কান্নায় ভেঙে পড়ে। সে খুবই স্ট্রং পার্সোনালিটির মেয়ে হবার সত্ত্বেও ভাইকে মনে পড়লেই কেমন যেন দুর্বল হয়ে যায়। বাইরে যে অনেক প্রিয় ছিল, তার এসব জল্পনার মধ্যেই ফয়েজ গোসল করে বের হয়। বাথরুমে দরজা খোলার আওয়াজে কানিজ দ্রুত নিজের গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে ফেলে 2 হাত দিয়ে। ফয়েজ ট্রাউজারে পরে খালি গায়ে চুল টাওয়ালে মুছতে মুছতে আলমারির সামনে দাঁড়ায়। তারপর একটা ছাই রঙের টি শার্ট নিয়ে তা পরে নেয়। কানিজের পাশে বিছানায় এসে বসে। কানিজ তাকে নিজের পাশে বসতে দেখে একটু সরে যায়। কানিজের মনে হুট করে একটা প্রশ্ন জাগে। সে ফয়েজকে উদ্দেশ্য করে বলে, শুনুন। ফয়েজ তার গলার স্বর পেয়ে পাশ ফিরে তাকায় আর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কে? আপনি তো ঢাবির প্রফেসর, তাই না? তার প্রশ্ন শুনে ফয়েজ ভ্রুজোড়া কুঁচকে যায়। সে বলে, কেন? সেখানে ভর্তির জন্য কি কি যোগ্যতা থাকা লাগে? ভালো স্টুডেন্ট হলেই হয়, আর ভর্তি পরীক্ষা তো, সেজন্য একটু কপালের জোরও প্রয়োজন। আপনার কাছে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইগুলো আছে? না, তবে ভর্তি হয়ে যাওয়ার পর যেসব বই পড়তে হয় সেসব আছে। ধুর। হুট করে কানিজের মুড চেঞ্জ হয়ে যেতে দেখে ফয়েজ মনে মনে ভাবে, যা বাবা, আমি আবার কেমন বললাম যে ঝোঁকরুটে মেয়ের এমন মুড চেঞ্জ হয়ে গেল। আর কপাল করে একটা বউ পেয়েছে, যেখানে বাসর রাতে স্বামীকে বিছানা থেকে ফেলে দেয়, সকালে মুখে পানি ঢেলে ঘুম ভাঙায়, আবার কিনা বিয়ের পর দিনে বই চায়। বাহ, কপাল আমার। ফয়েজের কাছে কানিজকে লেখাপড়ার প্রতি অনেক সিরিয়াস মনে হলো। অবশ্য তার মাও তাকে একবার এই বিষয়ে বলেছিল যে কানিজ তার ভাইয়ের ভার্সিটির অর্থাৎ ঢাবিতে ভর্তি হতে চায়। এমনকি সেই ভর্তি পরীক্ষার জন্য সে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিচ্ছে। ফয়েজের কাছে বিষয়টা অনেক ইমপ্রেসিভ লাগে। সে দ্রুত চুল মুছে কানিজকে বলে, তোমাদের বাসায় তো আছে না বই? জি আছে। তো আজ গেলেও সব নিয়ে এসো, তারপর বাকি যা লাগবে আমি কিনে দেব। কানিজ খুশি হয়। মনে মনে ভাবে, ওটা অতটাও খারাপ না যতটা ভেবেছিলাম। ফয়েজকে বলে, ধন্যবাদ। ধন্যবাদ না দিয়ে একটা চুমু দিলেও তো পারো, যতই হোক স্বামী হই তোমার। কথাটি বলে কানিজের মুখের দিকে মুখ নিয়ে যেতে থাকে। কানিজ তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে যায়। অসভ্য লোক, আপনি কখনো শুধরাবেন না? না, ফয়েজের কপাল ভালো, এবার বিছানায় পড়েছে, না হলে আবার ফ্লোরে পড়লে এবার হতো দেখা যেত কোমরের হাত দিয়ে ভেঙে যেত। এই বউ দেখা যায় বেশি দিন তাকে আর তার কোমরকে একসাথে বাঁচতে দিবে না। সে একটু ভাব নিয়ে বিছানা থেকে উঠতে বসে বলে, দেখো কঞ্জুস, কথায় কথায় আমাকে অসভ্য বলবো না। আমি কি অসভ্যতা করলাম তোমার সাথে? কিছু করেছে? করিনি তো। এমন হুদায় হুদায় কোনো ট্যাগ লাগাতে পারো না তুমি আমার নামে। কথায় কথায় যেরকম কাছে আসতে চান, এটা থেকে
অসভ্যতা না তো কি? আহ, আসছে রে আমার রানী এলিজাবেথ, আমি নাকি তার কাছে যেতে চাই? নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবো নাকি তুমি? তার কথা শুনে ফয়েজ একটু ঠাট্টা করে হেসেই বলে, ইট ওয়াজ দ্য মোস্ট ফানি জোকস অফ দ্য ইয়ার মিসেস কানিসিয়ারা। নিজের উপর উপবাস করতে দেখে কানিজ তো তেলে বেগুনে জ্বলে ওঠে। সে এগিয়ে গিয়ে দু হাতে ফয়েজের চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বলে, এই হাসছেন কেন? আমাকে কি দেখে মনে হচ্ছে আপনার সাথে আমি মজা করছি? ফয়েজ অনেক কষ্টে কানিজের থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নেয় আর মনে মনে বলে, আল্লাহ রে, কি বচ্চাত মেয়ে! আরেকটা হলে চুলগুলো সব ছিঁড়িয়ে যেতে মনে হয়। চুলের গোড়া ব্যথা করে দিয়েছে।